তোর বউ নাদান শিশু হতে পারে কিন্তু খুব চালাক। তাই না ভাবি, ঠিক বলছি না? তিতলি প্রত্যুত্তরে আলবিকে কিছু বলার জন্য মুখ খুলবে ভাব, তক্ষুনি ফারাজের চোখ রাঙানো দেখে নিজের মুখ দুহাত দিয়ে চেপে ধরে মনে মনে বলে, চুপ চুপ তিতলি, কথা বলা যাবে না, সামনে ভাল্লুক তোকে চোখ রাঙাচ্ছে। ফারাজ গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে মাথাটা ঝুঁকিয়ে এনে তিতলির সিটবেল্ট লাগিয়ে দিচ্ছে। তিতলি লজ্জায় জড়সড় হয়ে ব্যাকসিটের সাথে মিশে গেল। গাড়ির ভেতরে সবটা মুচকি মুচকি হাসা শুরু করেছে। ফারাজ শুধু তাতেই থামল না। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে তিতলির চোখের নিচে এলোমেলো হয়ে লেপ্টে যাওয়া কাজলটুকু মুছে দিতে নিল। তিতলি নড়চড় করে আমতা আমতা করল। সবাই দেখছে। ফারাজের মুখের অভিব্যক্তি একটুও বদলাল না। ভাবখানা এমন যেন এখানে শুধু সে আর তিতলি। রক্ষণশীল গলায় আওড়াল, আই ডোন্ট কেয়ার। নড়চড় করলে গাড়ি থেকে বের করে আনব। আলবি হঠাৎ সুর তুলে নিজে একটা বানিয়ে একটা গান গেয়ে উঠল। ও এই ভালোবাসা চলবে, যৌবন যতদিন থাকবে। নতুন নতুন বিয়ের পর প্রথমত এমনি তো হয়। আলভির গান শুনে সবাই হেসে উঠল, এমনকি তিতলিও। ফারাজ মেজাজ দেখিয়ে বলল, ভালো থাকতে চাইলে চুপচাপ থাক তুই, নয়তো তোদের সবকয়টাকে গাড়ি থেকে নামানোর ব্যবস্থা করব। আফজাল খান গাড়িতে উঠবেন এখন। ছেলেকে এখানেও দাঁড়িয়ে থাকতে দেখে কথা বলতে আসলেন। ভদ্রলোক শ্বশুর বাড়ি যাচ্ছেন, অনেক দামি পোশাক আশাক পরেছেন। তাছাড়া উনি অনেক স্মার্ট ও বটে। সাথে একটু রসিকতাও আছে ওনার মাঝে। হাতের মোবাইল পকেটে রাখতে রাখতে ছেলেকে বললেন, তুই ঘর থেকে বের হয়েছিস কেন? যাবি না যখন তাহলে রুমে গিয়ে বসে থাক। আলভি গাড়ি স্টার্ট দিত। আলভি চাচার কথা শুনে দাঁত কেলিয়ে হেসে উঠল। সে এক্ষুনি বলতে যাচ্ছিল কথাটা, তার আগে চাচা বলে দিল, সাব্বাস চাচা। চাচার সাথে একটু কোলাকুলি করতে ইচ্ছে করছে, তবে মুখে বলল, জবি চাচা, এক্ষুনি গাড়ি স্টার্ট দিচ্ছি। পাশ থেকে ফরহাদ মোবাইলের স্ক্রিন থেকে চোখ তুলে বলল, কখন থেকে বলছিস গাড়ি স্টার্ট দিচ্ছিস? তুই তো ঠিকমতে গাড়িও চালাতে পারিস না। সর, আমি ড্রাইভিং করি। আলবি ফরহাদকে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, আমি যে পজিশনে গাড়ি চালাই সেটা তোর চৌদ্দগুষ্টিও জানে না ফরহা কোথাকার। ফরহাদের খোঁচা মেরে বলতে ইচ্ছে হল, আর কোনো পজিশনে অন্য কাজগুলো করিস যদি একটু বলতি কি, তবে ভাবি আর মেয়ে কাজিন থাকায় বল না কথাটা। মুখে বলল, আমার চৌদ্দগুষ্টিগুলো কারা একটু মনে করে দেখ, তুই নিজেও আছিস আলবু কোথাকার। আরও কিছু বলার জন্য আলভির মুখটা নিস্পিস করছে, কিন্তু কোনো কথা খুঁজে না পাওয়ায় চুপ হয়ে গেল। ফরহাদ দেবিল হাসি দিয়ে আবার ফোনের স্ক্রিনে নজর দিল। আফজাল খান ছেলের সাথে আরও টুকটাক কথা বললেন। তারপর নিজেদের গাড়ির দিকে চলে গেলেন। তিতলি ফারাজকে আর দেখছে না। গাড়ি স্টার্ট দিবে সেটা বুঝতেই কাচের জানালা দিয়ে মাথা বের করে দিয়েছে। ফারাজ তার সাইড দিয়ে গাড়ির পেছনে দাঁড়ানো। সে এদিকেই তাকানো ছিল। তিতলি তাকাতেই দুজনের চোখাচোখি হল। ফারাজ হাত দিয়ে ওটা ইশারা করতে করতে এক পা দুপা এগিয়ে এসে হুকুমের স্বরে বলল, গাড়ি চলন্ত অবস্থায় জানালা দিয়ে মাথা বের করবে না, ওকে? বুঝেছি, একদম মাথা বের করব না, এই তো ঢুকিয়ে নিয়েছি মাথা। সামনের সিট থেকে অয়েন সেটা দেখে মনে মনে বলে। ফারাজ ভাই তিতলিকে কতভাবে সাবধান করে দিচ্ছে। তিতলি মুখ ফুলিয়ে মাথাটা সম্পূর্ণ ঢুকিয়ে নিতেই ফারাজকে আবার তিতলির পাশে জানালার কাছে আসতে দেখা গেল। লুকিং মিররে সেটা দেখে আলভি বাঁকা হাসে। মনে মনে বলে, এত যেহেতু বউকে দেখার ইচ্ছে, তাহলে বউয়ের সাথে যাচ্ছিস না কেন? মনে মনে কথাটা বলে স্টিয়ারিং হাত ঘুরাতে ঘুরাতে তক্ষুনি গাড়ি স্টার্ট দিল আলভি। ফারাজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। ঘাড়ের রগগুলো টানটান হয়ে আসে রাগে। দাঁত কটমট করে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয়। আলবিকে হাতের কাছে পেলে ছাড়বে না। তিতলি আর ফারাজকে দেখল না। মাথা বের করে যে দেখবে সে সুযোগ ও নেয়। তাও শুধু ঘুরে ঘুরে দেখতে চায়, কিন্তু আর দেখে না। ঘুরানো পেঁচানো রাস্তা হওয়ার তারা মেইন রোডে চলে এসেছে। ফারাজ যতক্ষণ গাড়ি দেখা যাচ্ছিল ততক্ষণ দাঁড়িয়ে থাকল। মোট 4টে গাড়ি একসাথে রওনা হয়েছে টাঙ্গাইলের উদ্দেশ্য। ঢাকা থেকে টাঙ্গাইলে যেতে প্রায় 2.5 ঘণ্টার বেশি সময় লাগে। আর যদি জ্যাম, রাস্তাঘাট মেরামত এসব সমস্যা থাকে তাহলে 5 থেকে 6-7 ঘণ্টার বেশি সময়ও লেগে যায়। রাত 7টার মধ্যে টাঙ্গাইলে পৌঁছানোর কথা। সেখানে তাদের গাড়ি এখনও টাঙ্গাইলের কাছাকাছি ও যেতে পারেনি। জ্যাম দিয়ে ভর্তি ছিল ঢাকার রাস্তাঘাট।
তার উপর মধ্য রাস্তায় ধর্মঘট পড়েছে, সম্পূর্ণ রাস্তা পরিবর্তন করতে হয়েছে, এখন সন্ধ্যা নেমেছে। আধার হয়েছে পৃথিবী, আলবিদের গাড়ি নিরবচ্ছিন্ন রাস্তা ধরেছে। রাস্তার দুপাশে ফেলে যাচ্ছে সারি সারি গাছ, দালান কোঠা। তাদের গাড়ির পেছনে ৩টা গাড়ি সোজাসাপটা সারি করে আসছে, একটি গাড়িও আগপাছ হচ্ছে না। আলবিদের গাড়িতে কিছুক্ষণ পরপর গান বেজে উঠছে। এবার একটা গান বেজে উঠল। আমার বন্ধু মহা জাদু জানে, ওগো আমার বন্ধু মহা জাদু জানে। গানের লাইনটা বেজে উঠতে না উঠতেই আয়েশা বিরক্ত হয়ে বলল, এবার এটা কি গান চালিয়েছ আলভি ভাইয়া? তোরা বুঝবি না এই গানের মানে। অয়ন বলল, গান বন্ধ কর। আলভির মনোযোগ গাড়ি চালানোতে থাকলেও সে অয়নকে বলল, চুপ কর পাপির দলেরা। কোথায় গানটাকে একটু এনজয় করবি তা না, বন্ধ কর বন্ধ কর। কানে শিমুল তুলা দিয়ে বসে থাক। তিতলি এই প্রথম টাঙ্গাইলে যাচ্ছে, তাই একটু অন্যরকম অনুভূতি কাজ করছে। তবে কিছুক্ষণ পরপর ফারাজের কথা মনে করে আবার মন খারাপ করে নিচ্ছে বেচারি। কয়দিন থেকে তো চলে আসবে, উনি থাকতে পারলে সেও থাকবে, সে একটু টাঙ্গাইলে গিয়ে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে চায়। ঘোরাঘুরি তার পছন্দের তালিকায় পড়ে। তিতলি অনেক চিন্তায় আছে। অয়নকে বলল, অয়ন ভাইয়া, আমরা টাঙ্গাইলে গেলে অনেক জায়গায় ঘুরব তাই না? আমাকে একটু ঘুরাতে নিয়ে যাবে তোমাদের সাথে? অয়ন চমকে উঠে কান ধরে হাত পায়ে মাফ চাওয়ার মতো করে বলল, বাবা আমি পারব না। যার বউ সে ঘুরতে নিয়ে যাওয়ার অনুমতি দিলে তবেই নিয়ে যাব। তিতলি মন খারাপ করে বসে থাকে পুরো রাস্তায়। ওই ভাল্লুক কি তাকে ঘুরতে যাওয়ার অনুমতি দিবে? অয়ন তিতলির মন খারাপ করেছে দেখেও কিছু বলে না ফারাজ ভাইয়ের ভয়ে। রাত 8:30টায় অবশেষে টাঙ্গাইলে গিয়ে পৌঁছিয়েছে সবাই। ৩০ মিনিটের লম্বা রাস্তা অতিক্রম করেই পেয়েছে বিশাল জমিন নিয়ে তৈরি হুঁশিয়ার সাহেবের নতুন বাড়ি। বাড়ির কোনায় কোনায় রাতের লাইট জ্বলছে। সাদা কালো রঙে রঙানো বাড়ি থেকে সদর দরজা অবধি। বর্বর দেওয়াল দিয়ে ঘিরে কারুকার্য করা বাড়ির চারপাশের দেওয়াল। উপরে বর্বর কাটার রড ব্যবহার করা হয়েছে। কারণ চোর, ডাকাত, মলমপাটি, অজ্ঞানপাটিদের হামলা হতেই পারে। বাড়ির চারপাশে আকাশ সমান বর্বর কড়ি গাছ, মেহগনি গাছ, বড়ই গাছ, আম গাছ, ফলমূল গাছগাছালি। রাতের বেলায় একটা ভূতরে বাড়িও বলা যেতে পারে, কিন্তু এতে বাড়ির সৌন্দর্য একটুখানি ঘাটতি পড়বে না। সদর দরজার সামনে হুঁশিয়ার সাহেব সহ ছকিনা খাতুন দাঁড়িয়ে আছেন। সেই মাগরিবের আয়ানের পর থেকে শুধু ঘুরঘুর করছেন। আর স্বামী স্ত্রী সুখে দুঃখের কথা বলছিলেন, বুড়ো হয়ে গেছেন আর বাঁচবও কদিন। ছকিনা খাতুন পান চিবুতে চিবুতে বলছিলেন, আমি আমনেরে ছাড়া অন্ধবার কবরে থাইকতে পারমু না হাশেমের বাপ। উত্তরে হুঁশিয়ার সাহেব হাসতে হাসতে স্ত্রীকে বলছিলেন, মরণ কইয়া কইয়া আইয়ে না ছকিনা। গাড়ির ইঞ্জিন থামার আওয়াজ পেয়ে হুঁশিয়ার সাহেবের কথা অর্ধেকে থেমে গেল। ছকিনা খাতুন আগে আগে বেরিয়ে এলেন। হুঁশিয়ার সাহেব ভেতর থেকে ছেলেদের ডাক দিলেন, ওই হাশেম, কাশেম, হারুন, শের আলী, সবুর আলী, তোরা কই বাইরে আয় তাড়াতাড়ি, তোর বইন ভাগিনারা আইয়া পড়ছে। বাবার ডাক পেয়ে ড্রয়িংরুম থেকে 5 ভাই বের হয়ে এলেন। 5 ছেলে 2 মেয়ে হুঁশিয়ার সাহেবের। সবকয়টার বয়স 50-এর কাছাকাছি বা আরেকটু কম বেশি। বুড়ো বাবাকে বাঘের মতো ভয় পায় সব ছেলে। ডাকার সাথে সাথে সদর দরজায় হাজির হয়ে বলল, আব্বা আইসি। শের আলী আর সবুর আলী লুঙ্গি পরতে পরতে বেরিয়ে এসেছেন। কিছুক্ষণ আগে বাজার থেকে এসেছেন। মেজবান উপলক্ষে বাড়িতে তোড়জোড় চলছে। কত বাজার সাজার করার আছে হিসেব নেই। যদিও মেজবান পরশু। প্রত্যেক বছরে হুঁশিয়ার সাহেব তার মা বাবার নামে গ্রামবাসীদের সহ অভাবী মিসকিনদের সহ বিশাল করে মেজবানের দাওয়াতের আয়োজন করেন। আফজাল খানেরা সবাই একে একে আসছেন। হুঁশিয়ার সাহেব হেঁটে সামনে এগিয়ে গেলেন। আফজাল খান শ্বশুরের সাথে কোলাকুলি করে বললেন, ভালো আছেন আব্বাজান? শরীর ভালো আছে তো? হুঁশিয়ার সাহেব জামাইয়ের পিঠে হাত বুলাতে বুলাতে বললেন, আলহামদুলিল্লাহ বাপজান, ভালাই আছি। হুঁশিয়ার সাহেব আমরুল খানের সাথেও কোলাকুলি করলেন। ফরহাদকে বুকে জড়িয়ে নিলেন। ছকিনা খাতুন গিয়ে মেয়ের সাথে মেয়ের যা সবার সাথে কথা বলে নাতবুকে জড়িয়ে ধরে বললেন, নাতবু গো তুমি আইছো দেইখা মনডা ভালা হইয়া গেল। তিতলি আর কিবা বলবে। নানি শাশুড়ির কথা শুনে বলল, আমার মনটাও ভালে হয়ে গেছে নানু। ছকিনা খাতুন আবার পেছনে এদিক ওদিক তাকিয়ে বললেন, কিন্তু আমার নাতি ফারাজ কই, এই ফারিন ফারাজ কই? আফজাল খান আগে আগে বললেন, ফারাজ তো আসে নাই আম্মা।
কলেজে নাকি পরীক্ষা দেয়, দায়িত্ব আছে, এখন আসা সম্ভব নয়। কথাটা বলে আফজাল খান বুয়ের ভাইদের সাথে কৌশল বিনিময় করতে ব্যস্ত হয়ে গেলেন। হুশিয়ার সাহেব বললেন, কি ফারাজ আইও না মানে কি? ধরিবান্দি আইনতে পারিসনি? নাতবু আমার নাতিডারে ওড়নার লগে বাইন্দা নিয়ে আইতে পারো নাই? রাগে অনুরাগে। পর্ব ২৫। সুহাসিনী ফাতেহা।